বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে। মনে পড়ে বাঙালির অতি চেনা সেই গানটা, বাঙালির শয়নে স্বপনে চিন্তনে জাগরণে যিনি, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে দু লাইন উদ্ধৃত করেই আজকের নেতা নয় জনতায় আমি পারাদীপ পৌঁছে গেছি বীরভূম জেলার অন্তর্গত বোলপুর বিধানসভা কেন্দ্রে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বোলপুরের মানুষ গত 5 বছরে তারা কি চেয়েছে আর কি পেয়েছে, সরাসরি তাদের মুখ থেকে সেই হিসাব, সেই খতিয়ান যেমন নেব, পাশাপাশি আগামী 5 বছরের জন্য বিধায়ক নির্বাচনের সময় তারা কি কি ইস্যু মাথায় রাখবেন, কেমন বিধায়ক চান তারা, সরাসরি শুনে নেব বোলপুর বিধানসভা কেন্দ্রের যে ভোটার রয়েছে সেই ভোটারদের মুখ থেকে। আমরা চাই এসআইআর হোক, সাধারণ মানুষের নাম যেন কোনোভাবেই বাদ না পড়ে। দেখুন, এসআইআর মূলত একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, যেটাকে ব্যবহার করে আমরা দেখেছি বহু রাজ্যে এর আগে ভোটে জিতেছে একটি সরকার। এবারে যে ভোট, সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার জন্য ভোট, কর্মসংস্থানের দাবিতে ভোট। ভোটের ইস্যু হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এর বাইরে ধর্ম অথবা অন্য কিছু কোনো ইস্যু নেই। নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ বোলপুর বিধানসভা কেন্দ্রে, এবং বোলপুর বিধানসভা কেন্দ্রে যারা ভোটার তারা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে যাব। কিন্তু সবার আগে যে বিষয় জানতে চাইবো, যেটা সব থেকে এই মুহূর্তে চর্চিত বিষয় রাজ্যে, এসআইআর নিয়ে কি অভিজ্ঞতা আপনাদের? আমরা চাই এসআইআর হোক, যারা বৈধ ভোটার, যারা মারা গেছেন, যারা আর ভোটার নেই, তাদের নাম বাদ পড়ুক, সাধারণ মানুষের নাম যেন কোনোভাবেই বাদ না পড়ে। দেখুন, এসআইআর মূলত একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, যেটাকে ব্যবহার করে আমরা দেখেছি বহু রাজ্যে এর আগে ভোটে জিতেছে একটি সরকার, এবং আবার তারা বাংলাতেও সেটাকে এসআইআর দিয়েই বাংলা দখল করতে চাইছে, এবং মূলত সাপ্রেশন আসছে। বাংলার বহু মানুষ, বাংলায় আদিবাসীরা এখানে থাকে, যাদের ডকুমেন্টসই নেই, তারা এতদিন ধরে জল জঙ্গল জমি রক্ষা করে গেছে, তারা কাগজ কোথায় পাবে? তো সাধারণ নাগরিককে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এসআইআর। এক ভাই আমাদের এখানে বললেন যে যারা জল জমিন জঙ্গল, যারা আদিবাসী, তাদেরকে নাকি বাদ দেওয়ার চক্রান্ত চলছে। 2002 সালের আগেও তো তারা ছিল, তারা কি বাদ পড়েছে? দেখুন, এসআইআর নিয়ে বলার কিছু নেই। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, লাইনে দাঁড় করানো। আপনি যা করবেন ওরা লাইনে দাঁড় করাবে, এসআইআর নিয়ে লাইনে দাঁড় করাবে, গ্যাস নিয়ে লাইনে দাঁড় করাবে, রাস্তায় নোটবন্দি নিয়ে দাঁড় করাবে। ওদের কাজ হচ্ছে মানুষকে হ্যারাস করা, বাঙালিকে হ্যারাস করা। একই সঙ্গে অন্য আরেকটা প্রসঙ্গ, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একটা নতুন ট্রেন্ড বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। আসলে বেকারত্বকে ঢাকতে ভারতবর্ষের যে নানান অবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একদিকে আমরা দেখছি সারা বিশ্বে সংকট লেগে রয়েছে, সেই সংকটে ভারতবর্ষ যখন নিজেদের এই গ্যাস থেকে শুরু করে তার জ্বালানি, তার বিভিন্ন প্রকল্পকে সাকসেস করতে পারছে না, মানুষকে যখন বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে মানুষ অতিবাহিত হচ্ছে, তখন ধর্মই একটা সেই মোহ, যাকে চোখে চাপিয়ে দিলে মানুষ আর এইগুলো নিয়ে ভাববে না, সে রুটি কাপড়া মাকানের নিয়ে প্রশ্ন করবে না, সে ধর্মের নামে মারবে এবং মরবে। এটাই তো ভারতবর্ষের বিভিন্ন সরকার করে আসছে, তা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক। আগে মা কালী পুজো হতো, দুর্গা পুজো হতো, এখনও সেটা হচ্ছে, হনুমান জয়ন্তী আগেও পালন হয়েছে, এখনও হচ্ছে। এবার সেটাকে নিয়ে যদি বলে যে ধর্ম মেরুকরণ, ধর্মতলাতে 2 দিন আগে মাননীয়া বললেন আমাদের যে 1 সেকেন্ডে ছেড়ে দিলে বুঝতে পারছেন না, মানুষকে বোঝাতে চাইলো যে কোন সোসাইটিকে এটা বোঝাতে চাইলো, এটাও তো আমরা প্রশ্ন রাখছি। আমরা তো ধর্ম মেরুকরণ করছি, ধর্ম মেরুকরণ তো মাননীয়াই করছে। ধর্ম নিয়ে রাজনীতি এই বিজেপি সরকারই শুরু করেছে। বিজেপি সরকার একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এই নোংরা রাজনীতি আমাদের বিজেপি সরকারই করে, বাংলার মুখ্যমন্ত্রী এরকম রাজনীতি করে না, বাংলার মুখ্যমন্ত্রী সেকুলার। ধর্ম নিয়ে রাজনীতি এটা একটা খুবই লজ্জাজনক বিষয়। আমাদের এই সৌভাতৃত্বের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে এসে দাঁড়িয়ে যদি বলা হয় যে আমাদের সোনার বাংলা সাম্প্রতিক বাংলা হতে চলেছে, তাহলে কেমন লাগবে জিনিসটা? এই হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এসব কি আছে? আমরা যখন স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলাম তখন কি আমরা দেখেছিলাম না শুধু হিন্দু যাবে, না শুধু মুসলিম যাবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিরপেক্ষভাবে লড়েছিলাম। তাহলে আজকে কেন এরকম প্রশ্ন আসবে?
কি ইস্যুতে ভোট হবে? বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের মানুষ, তারা ভোট দেওয়ার সময় কি কি বিষয় মাথা রাখবেন? ভোটের ইস্যু হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এর বাইরে ধর্ম অথবা অন্য কিছু কোনো ইস্যু না। এবারে যে ভোট, সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার জন্য ভোট, কর্মসংস্থানের দাবিতে ভোট, এছাড়াও আরজি করের অভয়ার বিচারের ভোট। মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবে, ধর্মের নিরিখে মানুষ ভোট দেবে না। রাজ্য সরকার গত কয়েক বছরে বেশ কিছু প্রকল্প, সরকারি প্রকল্প চালু করেছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী আছে, তার মধ্যে কন্যাশ্রী আছে, কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে ভোটের আগে, ঠিক ভোটের আগে আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্প চালু করা। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া কিংবা যুবসাথী প্রকল্প চালু করা, ভোটে কি এর প্রভাব পড়বে নাকি এটা শুধুই ভোটের চমক? ভাতা কখনো একটা নাগরিকের অর্থ সুরক্ষা হতে পারে না। একজন নাগরিকের অর্থ সুরক্ষা হচ্ছে তার কর্মসংস্থান, এবং কর্মসংস্থান আসে শিক্ষা থেকে। সেই শিক্ষা এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যে বহুগুণ পিছিয়ে গেছে তা পশ্চিমবঙ্গের সিলেবাস দেখলে বুঝতে পারি, তাই স্কুল কলেজগুলোর দিকে তাকালে বুঝতে পারি। যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের ডবল ইঞ্জিন সরকার আছে, সেই সমস্ত রাজ্যগুলির উন্নতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজ বাংলা যুবক গুজরাটে চাকরি করতে কেন যায়? নিশ্চয়ই গুজরাটে কর্মসংস্থান আছে, বাংলা নিশ্চয়ই কর্মসংস্থান দিতে পারছে না বলেই বাংলা যুবকরা বাইরের রাজ্যে যাচ্ছে। বাংলায় শিক্ষা নেই, শুধু ভাতার রাজনীতি, এবং বাংলা থেকে এই কারণেই বাইরের রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে, কর্মসংস্থান খুঁজতে। ভাতার কথা প্রথম তুললো না, আমি প্রথমে একটা কথা, ওনারা কি যুবশ্রী টাকা নেন নাকি ওইখানের মধ্যে? সবাই লাইন হয় অনলাইনে যুবশ্রী ফর্ম জমা করেছে, টাকা ওরা নেয়। টাকাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঘর থেকে দিচ্ছে নাকি? আপনার আমার ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। বাংলার বাইরে, ভৌগোলিক সীমানার বাইরে বাঙালি লাঞ্ছিত, বঞ্চিত, এমন একটা অভিযোগ আসছে। শান্তিনিকেতন, কবিগুরুর দেশের মানুষ তোমরা, এখানকার ভোটার, কি মনে করো? হ্যাঁ, আমরা দেখেছি যে বাংলার বাইরে বাঙালিদের যেভাবে অপমান করা হচ্ছে, এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের লেখা গান গাওয়ার জন্য যেভাবে সমালোচনার সম্মুখে পড়তে হচ্ছে এবং যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা লজ্জাজনক। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অথবা রাজ্যের যে সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র ধর্ণা মঞ্চের দ্বারা এটার সলিউশন হবে না। তারা কোনোভাবেই কেন্দ্রের কোনো মন্ত্রীর সাথে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নয়। সুতরাং বুঝতেই পারছি যে বাঙালিকে কারা বা কে বঞ্চিত করছে, এই দুই সরকার মিলেই করছে। বাংলার লোকজনকে বাইরে কাজ করতে যেতে হবে কেন? এটাই হচ্ছে প্রথম কথা। বাংলায় কর্মসংস্থান থাকবে না কেন? বাংলার মতো এত বড় একটা রাজ্যে, যেখানে আগে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস নেক্সট বলে একটা শব্দ আমরা জানতাম, তো আজ বাংলার সেই প্রগতিশীল বাংলা আজ কোথায় গেল? কেন্দ্র সরকারের কাজ হচ্ছে বাঙালিদেরকে হেনস্থা করা। শুধু পরিযায়ী শ্রমিক নয়, আপনি যদি অন্য জায়গায় গিয়ে কোনো নর্মাল মানুষও তাদের রাজ্যে যায়, তারা এমনভাবে ব্যবহার করে, এত মানে আপনার অত্যাচার করে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন, তিনি কোনো সদুত্তর করেননি বা এটা নিয়ে ভাবেননি। বাংলার সম্মানের কথা তো আমি তাদের থেকে আশাই করি না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শান্তিনিকেতন, প্রাণের বিশ্বভারতীর উপরে জেসিবি দিয়ে হামলা করেছিল, তারাই আজকে আবার এমএলএ টিকিট পাচ্ছে সেই দল থেকে। ভাইয়ের কাছে হয়তো তথ্যটা ভুল এসেছে। আমরা সে সময় রানিং স্টুডেন্ট ছিলাম বিশ্বভারতীর, তো ঘটনাটা ওরকম হয়নি। ঘটনাটা হয়েছিল অন্য কারণ একটা, যেটা কোনো এখানে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা ছিল না। যখন বিশ্বভারতীর গেট ভাঙা হয়েছিল তৃণমূলের দ্বারা, তৃণমূলের নেতৃত্বের দ্বারা, তখন এই ভাইরাই আন্দোলন করে গড়ে তুলেছিল বিশ্বভারতীর বুকে, বিশ্বভারতীর এই আঘাতের বুকে। আজকে 26-এ ভোটের প্রাক্কালে এসে তারাই আজকে সেটার বিরোধিতা করছে। তো আমার এটা আশ্চর্য লাগছে যে আজকে অতি বামরা হারিয়ে গিয়ে আজকে অতি তৃণমূলে পরিণত হয়ে গেছে। এর থেকে বলার কিছু নেই। যখন বিজেপিরা বা এবিভিপিরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, তখন তারা কোথায় থাকেন? তখন তাদের কোনো মনে হয় না যে বিদ্যাসাগর কি বাঙালি নন? 2026-এর বিধানসভা নির্বাচনে বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের মানুষ, তারা কেমন বিধায়ক চান? দুর্নীতিমুক্ত বিধায়ক চাই, যারা সাধারণ মানুষের পাশে থাকবে, কর্মসংস্থান তৈরি করবে, বোলপুরের রাস্তাঘাট উন্নয়ন করবে। দেখুন, বিধায়ক এমন চাই যাকে ভোটের আগে এসে আক্ষেপ করতে হবে না বোলপুরবাসীর কাছে এসে, এবার অন্তত ভোটটা আমাকে দিয়েন। আমরা এমন একটা বিধায়ক চাই যে সবসময় মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে। যারা শিক্ষা নিয়ে কথা বলবে, যারা স্কুল কলেজ বানাবে, যারা কলেজে স্কুলে শিক্ষক নিয়োগ করবে, দুর্নীতিমুক্ত যারা সরকার গঠন করবে, তাদেরকেই আমরা চাই। মমতা ব্যানার্জির নিচের স্তর থেকে মন্ত্রী লেভেলের লোক পর্যন্ত সবাই বিধায়কের যোগ্য। উনি যাকে মনে করবেন আমরা তাকেই মেনে নেব। বিধায়ক কেমন চাই সেটা বিষয় নয়, দুর্নীতিমুক্ত সরকার চাই। এবার বোলপুরে মূলত ত্রিমুখী লড়াই। ত্রিমুখী লড়াইয়ে বোলপুর এবার কোন দিকে রায় দেয়? আগামী 5 বছর বোলপুর কাকেই বা নিজের
জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বোলপুর থেকে আমি পারাদীপ বিদায় নিলাম। দেখা হবে নেতা নয় জনতা নিয়ে অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো জেলায়।